ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমরা ডব্লিউবিসিএস 2022-এর যে পলিটি ডিসকাশন শুরু করেছিলাম, আজকে এটার পার্ট 3। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আন্ডার উইচ অফ দ্য আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রেসিডেন্ট ক্যান টেক ওভার অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট ইন হিজ ওন হ্যান্ড? যে সংবিধানের কোন আর্টিকেলের জন্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি স্টেট বা রাজ্যের যে প্রশাসনিক কার্যকলাপ আছে, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা নিজের হাতে তুলে নিতে পারে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 351 না আর্টিকেল 350? অ্যান্সারটা হচ্ছে আর্টিকেল 356, যেটাকে আমরা প্রেসিডেন্টস রুল নামে জানি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি। আসলে এইটা এমার্জেন্সি থেকে কোয়েশ্চেনটা এসছে। আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে ডিল করে, 356 প্রেসিডেন্টস রুল বা যেটাকে আমরা কনস্টিটিউশনাল এমার্জেন্সি বলি, আর 351 আর 350 এমার্জেন্সি প্রভিশনের মধ্যেই আসে না। তো এমার্জেন্সি যেটা আমাদের সংবিধানের পার্ট 18-এ রয়েছে, আর্টিকেল 352 টু আর্টিকেল 366, এটা এমার্জেন্সি নিয়ে ডিল করে। তো এখানে আমি শুধুমাত্র যেহেতু আর্টিকেল 356 নিয়ে কোয়েশ্চেনটা এসেছে, তো আমি আর্টিকেল 356 বলে দিচ্ছি। আর্টিকেল 356 যেটাকে আমরা বলে থাকি প্রেসিডেন্টস রুল বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি, আসলে আমাদের সংবিধানে দুটো আর্টিকেল রয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 355, যেটা বলে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্টার বা কেন্দ্র সরকারের এটারও দায়িত্ব বা কর্তব্য যে স্টেট বা রাজ্যগুলো কনস্টিটিউশনে যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো অনুযায়ী ঠিকঠাক কার্য করছে কিনা সেটা দেখতে হবে, আর্টিকেল 355। আর একটা আছে আর্টিকেল 365, এটা আমাদের বলছে যদি স্টেটস বা কোনো রাজ্য যদি সেন্টার বা কেন্দ্র তাকে কোনো নির্দেশ দিল এবং সেই নির্দেশটা মানতে পারলো না বা তার মতো কাজ করতে পারলো না, এই দুটো সিচুয়েশানে আমরা বলতে পারি যে স্টেট যেটা ছিল রাজ্য তার কার্য করতে ব্যর্থ হয়েছে। তাহলে এক্ষেত্রে কী আসে? আর্টিকেল 355 আর আর্টিকেল 365। সো এরকম সিচুয়েশানে যদি প্রেসিডেন্টের মনে হয় যে স্টেট বা প্রেসিডেন্ট নিজে স্যাটিসফাইড হয় যে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার ঠিকঠাক করে কনস্টিটিউশন মেনে রাজ্য সামলাতে পারছে না, বা গভর্নর্সের রিপোর্ট যদি বা আমাদের রাজ্যপাল যদি এরকম প্রেসিডেন্টকে রিপোর্ট করে যে হ্যাঁ স্টেট কনস্টিটিউশনাল যে মেশিনারি রয়েছে বা প্রভিশন মেনে চালাতে পারছে না, তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু স্টেটে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে, যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলি, যেটা আর্টিকেল 356-এর মধ্যে পড়ে, আর যেটাকে কনস্টিটিউশনাল এমার্জেন্সিও বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা বললামই যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি কিন্তু দুটো গ্রাউন্ডে থাকা যায়, যে একটা আনা যায় কোনো একটা রাজ্যে। একটা হচ্ছে আর্টিকেল 365, যে স্টেট ব্যর্থ হয়েছে সেন্টার যে নির্দেশ দিয়েছে সেই মতো চলতে। আর আর্টিকেল 356 এটাই বলে যে প্রেসিডেন্ট যদি নিজে স্যাটিসফাইড হয় হ্যাঁ যে স্টেট ঠিকমতো রাজ্য চালনা করতে পারছে না কনস্টিটিউশনের নিয়ম অনুসারে, অথবা গভর্নর রাজ্যপাল তাকে রিপোর্ট করে, সেক্ষেত্রে কিন্তু তিনি স্টেটে ইম্পোজিশন করতে পারেন প্রেসিডেন্ট রুল। আর এই সময় ইম্পোজিশন ক্ষেত্রে কি হয় যে প্রেসিডেন্ট ডিসমিস করতে পারে কাউন্সিল অফ মিনিস্টার, যে হেডেড বাই সিএম, অর্থাৎ আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, প্রধান হবে মুখ্যমন্ত্রী, সেটার ক্ষেত্রে তাকে ডিসমিস করা যেতে পারে। তাকে ডিসমিস করছে মানে কি? এই যে কার্যকলাপ অ্যাডমিনিস্ট্রেশনের পুরো ক্ষমতাটা কে হাতে নিয়ে নিচ্ছে? নিজের হাতে প্রেসিডেন্ট এটা রাজ্যপালের মাধ্যমে রাজ্য চালনা করতে পারে, বা তার মতো বা তার মনের মতো কাউকে একজন এক্সিকিউটিভ ঠিক করে তিনি রাজ্য চালনা করতে পারেন। আর এই ক্ষেত্রে আমি যদি দেখি যে পুরো যে স্টেটের কার্যকলাপটা যেহেতু প্রেসিডেন্টস কন্ট্রোল করে, তো এই ক্ষেত্রে প্রেসিডেন্ট কী করতে পারে? পার্লামেন্টকে নির্দেশ দিতে পারে যে তুমি বিভিন্ন নিয়ম বানিয়ে বা আইন নিয়ে আসো স্টেটকে চালনা করার জন্য, বা প্রেসিডেন্ট নিজেই অর্ডিন্যান্স বানাতে পারে। অর্ডিন্যান্স কিছুই না, অর্ডিন্যান্স হচ্ছে প্রেসিডেন্টের নিজের আইন বানানোর ক্ষমতা। আসলে প্রেসিডেন্ট তো এক্সিকিউটিভের মধ্যে পড়ে, নির্বাহী বিভাগের মধ্যে পড়ে, নাকি আইন বিভাগ। তাই প্রেসিডেন্টের জেনারেলি আইন বানানোর ক্ষমতা নেই, কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে তো প্রেসিডেন্ট কি অর্ডিন্যান্স বানাতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট সেই সময় যে স্টেটের কনস্টিটিউটেড ফান্ড রয়েছে সেখান থেকে কিভাবে টাকা কোথায় খরচ হবে সেটারও নির্দেশ দিতে পারে। তাহলে এর থেকে আমি বুঝতে পারলাম যে স্টেট বা রাজ্যে যে প্রশাসনিক ক্ষমতাটা এটা প্রেসিডেন্টের হাতে চলে আসে আর্টিকেল 356-এর মাধ্যমে। যখন আমরা এমার্জেন্সি নিয়ে আলাদা পড়বো তখন পুরো এমার্জেন্সি কভার করা হবে। এটা জাস্ট অনলি আর্টিকেল 356-এর রিগার্ডিং। হ্যাঁ, আর এটা যদি বলতে পারি যে আর্টিকেল 356 যে আসে, এটার ক্ষেত্রে আমাদের যে দুটো কক্ষই রয়েছে পার্লামেন্টে, রাজ্যসভা এবং লোকসভা, দুটো কক্ষকে 2 মাসের মধ্যে কিন্তু যখনই প্রথম ডিক্লারেশনটা আসে বা প্রথম ঠিক হয় প্রেসিডেন্টস রুল স্টেটে আসবে, তখন এটা মেনে নিতে হবে 2 মাসের মধ্যে। আর যদি এমন হয়
লোকসভা ছিল না, লোকসভা ডিজলভ। রাজ্যসভা তো পার্মানেন্ট বডি, অর্থাৎ রাজ্যসভা কখনো ডিজলভ হয় না, রাজ্যসভাকে অ্যাপ্রুভ করতে হবে। আর লোকসভা যখন পুনরায় আসবে, আসার তাকে অ্যাটলিস্ট 30 ডেজ মধ্যে, তার যে প্রথম সিটিং, প্রথমবার যখন লোকসভা সমস্ত সদস্যরা এক জায়গায় হবে, সে প্রথম সিটিং থেকে 30 ডেজ ধরবো, তার মধ্যেই কিন্তু যে প্রেসিডেন্টস রুলটা অ্যাপ্রুভ করতে হবে লোকসভাকে। লোকসভা না থাকলে রাজ্যসভাকে আগে থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে 2 মাসের মধ্যে। আর যদি লোকসভা না থাকে, তাহলে লোকসভা যখন পুনরায় আসবে, তাদের যে ফার্স্ট মিটিং হবে সেখান থেকে 30 দিনের মধ্যে এটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। আর যদি অ্যাপ্রুভ করে, তাহলে প্রেসিডেন্ট রুল একটানা 6 মাস পর্যন্ত চলে, 6 মান্থস। 6 মান্থসের পর কি হবে, আবার তাকে কী করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্টের 2টো কক্ষ দ্বারাই, এবং এটা ম্যাক্সিমাম কিন্তু 3 ইয়ার্স পর্যন্ত চলতে পারে, অর্থাৎ 3 বছরের বেশি প্রেসিডেন্ট রুল কোনো রাজ্যে রাখা যাবে না। যেমন ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে এটা কিন্তু ইনডেফিনাইট, মানে অসীম, যে কোনো যদি 6 মাস করে পাস করে যে কোনো সময় পর্যন্ত রাখা যায়, কিন্তু রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুলের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 3 ইয়ার্স, এর বেশি কোথাও কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন রাখা চলবে না। আর 6 মান্থস হয় তার টেনিয়ারটা, আবার 6 মান্থের পর 2টো কক্ষ দ্বারা একে অ্যাপ্রুভ করতে হবে। আর তার জন্য কিন্তু 2টো কক্ষ বা 2টো হাউস যেটা রয়েছে, সিম্পল মেজরিটি লাগে। সিম্পল মেজরিটিতে অ্যাপ্রুভ করলে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যাবে সেই রাজ্যে। এবার আর একটা জিনিস, যে আমাদের যখন 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, 44th CA 1978, সেক্ষেত্রে বলা হয়েছিল যে যদি 1 বছর হয়ে যায় প্রেসিডেন্টস রুল, তারপরে কিন্তু যদি আমি প্রেসিডেন্ট রুলটাকে কন্টিনিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে 2টো কন্ডিশনকে কিন্তু ফুলফিল করতে হবে। একটা কন্ডিশন হচ্ছে, হয়তো দেশের কোথাও বা কোনো সেই রাজ্যের কোনো অংশে এমার্জেন্সি চলছে পুরো ইন্ডিয়াতে, অথবা সেই রাজ্যের কোনো একটা অংশে। আর একটা হচ্ছে ইলেকশন কমিশন সার্টিফাই করেছে যে হ্যাঁ, তারা এখন ইলেকশন হোল্ড করতে পারবে না, অর্থাৎ ইলেকশন তাদের পক্ষে করা এখন সম্ভব নয়। এই 2টো সিচুয়েশানে কিন্তু 1 বছর পর, মানে যদি এই 2টো সিচুয়েশান ফুলফিল করে, তাহলে 1 বছর পর প্রেসিডেন্ট রুল কন্টিনিউ হবে। এটা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ বলা হয়েছিল। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে ভাইস প্রেসিডেন্ট নিয়ে। কি বলেছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে কিভাবে ইলেক্টেড হয় সেটা জিজ্ঞেস করেছে। তাহলে অ্যান্সারটা হবে, ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টেড বাই মেম্বার্স অফ হাউস অফ পার্লামেন্ট। অর্থাৎ আমাদের পার্লামেন্টে যে 2টো কক্ষ আছে, রাজ্যসভা আর লোকসভা, তার 2টো কক্ষে সমস্ত সদস্যরা মিলে ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করবে। এবার এক্ষেত্রে যদি আমি প্রেসিডেন্টের ইলেকশনটা দেখি, যে প্রেসিডেন্ট কীভাবে ইলেক্ট হয়, প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট অর্থাৎ রাজ্যসভা এবার লোকসভা, পার্লামেন্ট মানে রাজ্যসভা প্লাস লোকসভা, 2টোর কিন্তু অনলি ইলেক্টেড মেম্বার, ঠিক আছে, ইলেক্টেড মেম্বার মানে যারা ভোটের মাধ্যমে জিতে এসছে, নাকি নমিনেটেড মেম্বার যাদেরকে রাষ্ট্রপতি নিজে পছন্দ করে আনে, সেগুলো না, শুধুমাত্র ইলেক্টেড মেম্বার প্লাস আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ যেটা রয়েছে, অর্থাৎ বিধানসভা প্রত্যেকটা রাজ্যে, তাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেক্টেড মেম্বার অংশগ্রহণ করতে পারে। তার সঙ্গে দিল্লি অ্যান্ড পন্ডিচেরি এই 2টো যে ইউটিজ আছে, ইউটিজের ইলেক্টেড মেম্বার অংশগ্রহণ করতে পারে। কেন অন্য কোনো ইউটিজ না দিল্লি বা পন্ডিচেরি, কেন? কারণ অন্য কোনো ইউটিজের বিধানসভা নেই, বর্তমানে কাশ্মীরে হয়েছে সবে। তো দিল্লি অ্যান্ড পন্ডিচেরির বিধানসভা, বা কাশ্মীরে যদি কাশ্মীরও ইউটি আছে এবং কাশ্মীরেও বিধানসভা হয়েছে, তাহলে কাশ্মীরের বিধানসভার ইলেক্টেড বা নির্বাচিত সদস্যরা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু যদি অন্যদিকে আমি ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে দেখি, দেখবে এখানে সেটার কোনো রোল নেই, শুধুমাত্র পার্লামেন্টের ইলেক্টেড যতজন রয়েছে মেম্বার, তারা সবাই মিলে ভোট দিয়ে ভাইস প্রেসিডেন্টকে পছন্দ করে নিয়ে আসে। তো এটা কেন করা হয়েছিল? প্রথম কথা হচ্ছে, দেখো, প্রেসিডেন্ট যিনি ছিলেন না, প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করছে প্রেসিডেন্ট। যেহেতু ভারতকে রিপ্রেজেন্ট করছে ভারত মানে অ্যাজ আ হোল স্টেট নিয়ে, তাই স্টেটদের কন্ট্রিবিউশন, তাদের ভাবনা এবং তাদের ভোটদানে অংশগ্রহণ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু ভাইস প্রেসিডেন্ট যেহেতু হেড অফ দ্য স্টেট নয়, তিনি শুধুমাত্র রাজ্যসভার সভাপতি বলতে পারি, যেটা আগেও কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল 2022-এ, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, তাই শুধুমাত্র পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার্স, যারা ইলেক্টেড মেম্বার্স রয়েছে, তারাই কিন্তু ইলেকটোরাল কলেজ ফর্ম করে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করার জন্য।
রাজ্যসভার কোয়ারাম কত দরকার? তো প্রথমে আমাকে বুঝতে হবে কোয়ারাম কি। কোয়ারাম মানে যে রাজ্যসভাতে বা লোকসভাতে কতজন সদস্য মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিস উপস্থিত থাকলে সেই কার্য মানে যে সভাপতি থাকবে তিনি কার্য চালনা করতে পারবেন, যে বিজনেস আছে রাজ্যসভার ডিসকাশন আলোচনা বা যাই হোক সেটা শুরু করতে পারবে, এটাকে আমরা কোয়ারাম বলি। আর সাধারণত এটা 10% হয়, মানে অর্থাৎ যে যত সদস্য রয়েছে রাজ্যসভার প্রত্যেকটা সদস্যের অ্যাটলিস্ট 10%, মানে 10/100 মানে 1/10, 1/10 উপস্থিত থাকলে তাহলে রাজ্যসভা সেদিনের জন্য তাদের যে কার্য রয়েছে সেটা শুরু করবে, এটাকে বলা হচ্ছে কোয়ারাম। তাহলে এবার জিজ্ঞেস করেছে রাজ্যসভার কোয়ারাম কত। তাহলে রাজ্যসভায় যদি আমি দেখি টোটাল সদস্য হচ্ছে 245, এর 10% মানে কি একটু আগে দেখালাম যে 10/100 মানে 245 1/10, 245 ইন্টু 1/10, তার মানে 24.5 হচ্ছে এরকম, মানে 25 জনের কাছাকাছি। তাহলে এখানে হচ্ছে 25 জন। এর থেকে আমরা মনে রাখতে পারবো, যদি এটা তো খুব ফ্যাকচুয়াল জিনিস, যদি সামহাও আমি ভুলেও যাই পরীক্ষায়, তাহলে আমি এখান থেকে এভাবে বের করতে পারবো যে 245 টোটাল সদস্য, তার 1/10 মানে 24.5, তাহলে 25 কাছাকাছি, 25টা হচ্ছে অ্যান্সার। আশা করি এরকম করতে হবে না, মনে থাকবেই যে কোয়ারাম রিকোয়ারমেন্টস অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার কার্য শুরু করার জন্য সেই দিনের অ্যাটলিস্ট 25 জন সদস্যকে উপস্থিত থাকতেই হবে, তাহলেই কিন্তু যে চেয়ারম্যান থাকবে তিনি সেদিনের জন্য বিজনেস স্টার্ট করতে পারবেন। পরের প্রশ্নটা জিজ্ঞেস করেছে অন উইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা কোন দিনটাতে সংবিধানকে অ্যাডপ্ট করা হয়েছিল। অগাস্ট 15, 1947, সেই সময় তো সংবিধান তৈরিই হয়নি। নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1950 না অগস্ট 15, 1950। তাহলে অ্যান্সারটা হচ্ছে নভেম্বর 26, 1949। অর্থাৎ এই যে দিনটা রয়েছে এই দিনটাতে আমাদের কনস্টিটিউশনকে কী করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। আর অনেক সময় আমরা যার সাথে কনফিউজ হয়ে যাই, জানুয়ারি 26, 1950 এই দিনটা কিন্তু কনস্টিটিউশন এফেক্টে এসেছিল, কেম ইনটু এফেক্ট, কিন্তু এফেক্টে এসেছিল। আর অ্যাডপ্ট করা হয়, গ্রহণ করা হয়েছিল নভেম্বর 26, 1949। এই জন্য আমাদের যে প্রিএম্বেল আছে প্রস্তাবনা, সেখান থেকে আমরা কী কী সম্বন্ধে জানতে পারি, যেমন কনস্টিটিউশন কোথা থেকে পাওয়ার নিচ্ছে আমাদের উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সাধারণ ভারতের জনসাধারণের থেকে। সেখানে কনস্টিটিউশনের এম কী, উদ্দেশ্য কী, সেখানে কিন্তু এটাও লেখা ছিল যে কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছে, আর ডেটটা ছিল নভেম্বর 26, 1949। পরের প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, অর্থাৎ স্টেটের যে অ্যাডভোকেট জেনারেল সেটা কে অ্যাপয়েন্ট হয়, মানে কে অ্যাপয়েন্ট করে, চিফ মিনিস্টার, স্টেট লেজিসলেচার, গভর্নর, দ্য স্টেট ল মিনিস্টার। এই অ্যান্সারটা খুবই ইজি ছিল, দ্যাট ইজ দ্য স্টেট গভর্নর। আর এরকম সেম একটা কোশ্চেন আছে অ্যাটর্নি জেনারেল নিয়ে, সেই সময় আমরা অ্যাডভোকেট জেনারেলটা একসাথে ডিসকাস করে নেব। এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে হু ইজ দ্য ফার্স্ট ল অফিসার অফ গভর্নর অফ ইন্ডিয়া, এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের প্রথম ল অফিসার বা আইনি অধিকারী কে। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের চিফ জাস্টিস, দ্য ইউনিয়ন ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া না ল সেক্রেটারি। অ্যান্সারটা হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আগে যে ঠিক প্রশ্নটা ছিল যে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, এই দুটোকে আমরা একসাথে দেখব। এখানে আমি যদি অ্যাটর্নি জেনারেল রাখি আর এটাকে আমি অ্যাডভোকেট জেনারেল রাখলাম, অ্যাটর্নি জেনারেল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, যেটা আর্টিকেল 76-এ আছে। এটা স্টেটের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে আর্টিকেল 165। অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার অফ সেন্টার, ঠিক আছে, হাইয়েস্ট ল অফিসার অফ সেন্টার, কেন্দ্র সরকারের। আর অ্যাডভোকেট হচ্ছে স্টেটের। এনাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, রেজিগনেশন প্রেসিডেন্টকে দেবে, রিমুভ প্রেসিডেন্ট করবে। এখানে সেম হবে অ্যাপয়েন্ট, রেজিগনেশন, রিমুভ এখানে তো গভর্নর করবে, ঠিক আছে। কনস্টিটিউশনে আমাদের কোনো স্যালারি রেমিনারেশন কিছু ঠিক করা নেই, এটা প্রেসিডেন্ট আর গভর্নর ঠিক করে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল বা অ্যাডভোকেট জেনারেল হতে গেলে কি ক্রাইটেরিয়া দরকার, তার কোয়ালিফিকেশান কি দরকার। যদি অ্যাটর্নি লিখি এখানে, আর এখানে হচ্ছে অ্যাডভোকেট, অ্যাটর্নি যদি হয় তাকে ভারতের সিটিজেন হতে হবে, ঠিক আছে। প্রথম কথা, তিনি সুপ্রিম কোর্টের জজ হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেটা থাকতে হবে তার। এছাড়াও তিনি জজ হতে পারেন, জজ থেকেছেন কোনো হাইকোর্টে 15 বছরের জন্য, বা অ্যাডভোকেট ছিলেন 10 বছরের জন্য। আর যেহেতু প্রেসিডেন্ট তাকে অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্টের চোখে তাকে একজন এমিনেন্স জুরিস্ট হতে হবে, মানে তিনি একজন ভালো
জুরিস্ট বা আইনি যার নলেজ রয়েছে। আর যদি এটা আমি অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ যে স্টেটের হাইয়েস্ট ল অফিসার তার ক্ষেত্রে দেখি, তাকে কি করতে হবে, তাকে জাজ হওয়ার ক্ষমতা থাকতে হবে। কিসের জন্য? এটা যেমন আমাদের সুপ্রিম কোর্টের ক্ষমতা ছিল যে তার অ্যাটলিস্ট যে কোয়ালিফিকেশান থাকবে তিনি সুপ্রিম কোর্টে জাজ হতে পারেন, এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের অ্যাটলিস্ট এমন কোয়ালিফিকেশান থাকবেন যে এমন যাতে তিনি হাইকোর্টে জাজ হতে পারেন। এখানে তাকে কি করতে হবে, জুডিশিয়াল অফিসার থাকতে হবে 10 বছরের জন্য। আর এখানে অ্যাডভোকেট ফর 10 ইয়ার্স, মানে এখানে আমি দেখেছিলাম জাজ হতে হবে হাইকোর্টের 15 বছর, অ্যাডভোকেট 10 বছর। এখানে জুডিশিয়াল অফিসার থাকতে হবে 10 বছর আর অ্যাডভোকেট জেনারেল হতে হবে 10 বছর। এটা হচ্ছে তাদের কোয়ালিফিকেশান। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে দুটোতে এরা দুজনই পার্লামেন্টে যে সমস্ত প্রসিডিংস রয়েছে, সেটা পার্লামেন্টের প্রসিডিংয়ে হাউসে অর্থাৎ লোকসভা, রাজ্যসভা আর অ্যাডভোকেট জেনারেল বিধানসভা, বিধান পরিষদে উপস্থিত থাকতে পারবে। এমনকি তাদের যখন জয়েন্ট সেশন হয়, জয়েন্ট মিটিং হয়, সেখানে উপস্থিত থাকতে পারবে। এছাড়া পার্লামেন্টের সকল সদস্যরা যে ধরনের প্রিভিলেজেস এনজয় করে, তাদের যে সমস্ত প্রোটেকশন রয়েছে সেগুলো কিন্তু অ্যাডভোকেট জেনারেল আর অ্যাটর্নি জেনারেল পায় রেসপেক্টিভলি। কিন্তু এরা দুজনেই ভোট দিতে পারবে না। যদি অ্যাটর্নি জেনারেল লোকসভা বা রাজ্যসভা বা এদের জয়েন্ট সেটিংয়ে উপস্থিত থাকে, তিনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, তিনি প্রসিডিংসে শুনতে পারবেন, অংশগ্রহণ করতে পারবে, কিন্তু ভোট দিতে পারবেন না। অ্যাডভোকেট জেনারেলের ক্ষেত্রেও তিনি সেম। অ্যাডভোকেট জেনারেল যদি বিধানসভা অর্থাৎ রিলেটিভ অ্যাসেম্বলি, বিধান পরিষদ অর্থাৎ রিলেটিভ কাউন্সিল বা জয়েন্ট সেশনে থাকে, তিনি থাকতে পারবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। তাদের দুজনেরই ভোট দেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং এছাড়াও তারা আর বাদবাকি পার্লামেন্টের এবং বিধানসভা বা বিধান পরিষদের সদস্যরা যে সমস্ত ইমিউনিটি বা প্রিভিলেজেস এনজয় করে, তারাও কিন্তু এনজয় করবেন। আমাদের পরেরটা ডিসকাশন কমপ্লিট। যে টপিকগুলো এসছে সেই টপিকগুলো মোটামুটি একটা আইডিয়া দিয়েছি। পরে যখন আমরা আলাদা করে পলিটি কভার করব, যেমন এখানে এমার্জেন্সি নিয়ে প্রশ্ন এসছে, বিভিন্ন কনস্টিটিউশনাল বডিজগুলো নিয়ে প্রশ্ন এসছে, ফেডারেলিজম নিয়ে প্রশ্ন এসছে, সেক্ষেত্রে আমরা সেগুলো আলাদাভাবে সম্পূর্ণরূপে কভার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি নিজে থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।